আসসালামু আলাইকুম। আমরা 2-3 মিনিট একটু অপেক্ষা করি, সবাই জয়েন করুক, তারপর অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা, যারা আছেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলুন। 9 স্যার। 13। গত ক্লাসে ছিলেন কিনা এটা একটু মেনশন করেন। দিস। জি স্যার, গত ক্লাসে ছিলাম। পরীক্ষার ক্লাসটাতে তো জি স্যার, ওকে। নাকি পরীক্ষার আগের ক্লাসে? আচ্ছা আচ্ছা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। স্যার, গত ক্লাস বলতে কোন ক্লাসের কথাটা বলছিলাম স্যার? 27 নম্বর ক্লাসে এক্সামের আগে যেটা লাস্ট ক্লাস হলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা হচ্ছে আপনার মঙ্গলবারের ক্লাস ছিল। জি স্যার, ওটা করছি। ওকে। স্যার 13। স্যার 18, 27 নাম্বার ক্লাস আছে। 18। হ্যাঁ স্যার 18 ছিলাম স্যার। ওকে ওকে।
20 আছেন, ওকে দিচ্ছি। স্যার 30। 29 ভাইয়া, গত ক্লাসে ছিলাম। ওকে। আর আগের দিন ছিলাম না। স্যার 30। 26। স্যার গত ক্লাসে ছিলাম আমি। ছিলেন আগের দিন? স্যার মাঝখানে দুইটা ক্লাস করতে পারিনি, আমি হচ্ছে এক্সামের আগের যে দু ক্লাস ছিল দুইটা, ওইটা করতে পারিনি। ওকে। আর স্যার কেউ আছেন? 26। আর 28। আর কেউ আছেন অ্যাটেন্ডেন্স? স্যার বলুন। স্যার আমরা যেদিন পরীক্ষা দিয়েছিলাম মানে সেই দিন দুই একজনের স্যার মানে সময় হই দিতে মানে সময় মতো দিতে পারেনি, মানে তাদের মানে কেউ কারেন্ট মানে আমারই তো কারেন্ট গেছিল। তারপর আপনি বলছিলেন রিলোড করে সাবমিট করতে, এখন আমি সাবমিট তো করছি কিন্তু ফলাফল তো দেননি। আমি আপনাকে ইনবক্সও মেসেজ দিছিলাম স্যার। হ্যাঁ, পরে ওটা এক্সেলে আপডেট করে দিয়েছি, অসুবিধা নেই। মেসেঞ্জারে দেয়া হয়নি, রাত হয়ে গিয়েছিল, এখন আর ও, দেইনি। এক্সেল এর মনে হয় লিঙ্কটা স্যার আমার কাছে নাই, যদি একটু কষ্ট করে দেওয়া যায়। না এলে সমস্যা নাই, আমি জোগাড় করে নিতে পারবো। আল্লাহ এই যে এটা। বাস- স্যার এটা তো ফেল মনে হয় না, আমি নাকি না, আল্লাহ। ফেলের কাজ দিয়ে গিয়েছে, পাশ করেছেন। মাশাআল্লাহ, আমি তো মনে ভেঙে গেছি। ঠিক আছে। ওকে। আমরা সিস্টেম অ্যাক্সেসের বিভিন্ন টেকনিক আইডিয়া নিয়ে দেখলাম, প্র্যাকটিস করে এক্সাম দিলাম। যদিও সিস্টেম আর ওয়েব একটা আরেকটার সাথে রিলেটেড, সবসময় দুটাকে আলাদা করে হ্যাকিং এর কাজ করা যায় না। অনেক সময় দেখা যায় ওয়েবের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করছি, কখনো কখনো সিস্টেমের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো একটা উইকনেস, কিছু একটা এক্সপ্লয়েট করছি, কিছু একটা কাজে লাগাচ্ছি। ওকে। তো আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে, হ্যাঁ আমি 1 মিনিট পরে ব্যাক করছি।
আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের সিস্টেম আর ওয়েব হ্যাকিং কনসেপ্ট একটা একটার সাথে রিলেটেড। কিছু ট্রাই হ্যাক মি রুম করতে গিয়েও আপনারা এমন দেখেছেন যে সেখানে সামথিং ওয়েবের এনুমারেশন করে ওয়েবের থ্রুতে ইনফরমেশন নিয়ে এটা বেস করে হয়তো সিস্টেমে কোনো আক্রমণ করছে বা হ্যাকিং এর চেষ্টা চালাচ্ছে। যাই হোক, রিয়েল লাইফে এমন হয়, ওয়েব প্লাস সিস্টেম একসাথে হিসাব করে কাজ করে। আমি বোঝানোর সুবিধার্থে আলাদা করে আলোচনাগুলো করেছি। আপনার সাউন্ড খুবই আস্তে আসতেছে। আমি মাইক্রোফোন একদমই মুখের সামনে নিয়ে কথা বলছি, আসলে এর চেয়ে সামনে নিতে গেলে মানে মুখের ভিতরে ঢুকে যাবে, আর এর চেয়ে নেওয়ার উপায় নেই। একটু ভলিউম আপ করে দেখুন কিছুটা ভালো শোনা যায় কিনা। ঠিক আছে তো ভাইয়া। ওকে। ওকে, যেটা বলছিলাম যে সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে, সিস্টেম হ্যাকিং এ একটা অনেকটা এক ধরনের ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচ ছিল আমাদের, তাই না? যে আমি নেটওয়ার্কের ইনফরমেশন বের করছি, সেখান এরপরে সিস্টেমের ইনফরমেশন বের করছি, তারপরে হয়তো আমি সিস্টেম হ্যাকিং এর চেষ্টা করলাম, অ্যাক্সেস নিলাম, ওকে, পাসওয়ার্ড অ্যাটাক দিচ্ছি। ওয়েবের ক্ষেত্রে ম্যাথোডোলজিটা, অ্যাপ্রোচটা একটু ভিন্ন রকম হয়। হ্যাঁ, মানে সিস্টেম হ্যাকিং এ যেরকম অ্যাপ্রোচ করেছি, ওয়েব হ্যাকিং এ কিন্তু সেরকম অ্যাপ্রোচ না, এখানে কনসেপ্ট অ্যাপ্রোচ ভিন্ন রকমের। তো যাই হোক, যার কারণে নতুনদের একটু কনফিউজড লাগে, কারো কারো কাছে একটু কঠিনও তো লাগে যে অ্যাপ্রোচটা একটু ভিন্ন, কিভাবে আমি বুঝবো। টেনশনের কিছু নেই, আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল সিস্টেম হ্যাকিং নিয়ে। হ্যাঁ, বলো। মানে হয়েছে কি যে একটা এক্সপ্লয়েট আমরা রান করলাম, দেন ওই এক্সপ্লয়েট সম্পর্কিত পেলোডটা মানে খুঁজবো কেমনে এক্স্যাক্টলি ওই এক্সপ্লয়েটের জন্যই। আচ্ছা, উভয় এমনিতে যেটা সাজেশন থাকে, যদি উইন্ডোজ টার্গেট হয় সেক্ষেত্রে আমরা মেটার প্রেটার জাতীয় পেলোডের চিন্তা করব। আচ্ছা, এটা চেষ্টা করলাম, হলো না, বা অন্য কোনো একটা সিচুয়েশন হয়েছে, তখন আমি পেলোড কি চিন্তা করব। সেকেন্ডারি যেটা চিন্তা আমরা করতে পারি, যাতে একটা এক্সপ্লয়েট ব্যবহার করছি, সবসময় আগে চেষ্টা করবেন রিভার্স নামের যে পেলোড গুলো আছে সেটা ব্যবহারের। রিভার্সে কি হয়, ওই সিস্টেম নিজে আপনার সাথে কানেকশনের চেষ্টা করবে, ওটা খুব স্টেবল হয়, স্ট্রং হয়। ওকে, তো রিভার্স করার ক্ষেত্রেও যেগুলো প্রোটোকল আছে, যেমন টিসিপি, টিসিপি হুম। প্রোটোকলটা আমাদের বেশ স্ট্রং একটা প্রোটোকল। দুই পাশে হ্যান্ডশেক করে টোরে কানেকশন তৈরি করে, টিসিপি এইচটিটিপির মতো। তারপরে ইউডিপি কিন্তু সেরকম স্টেবল না। হ্যাঁ, তো ইউডিপি জাতীয় পেলোড ব্যবহার করলে আমাদের মাঝখানে কানেকশন ক্লোজ হয়ে যাওয়া বা ডিজেবল হয়ে যাওয়া এরকম ইস্যু হতে পারে। ওকে, তো এরকম কয়েকটা জিনিস চিন্তা করতে পারেন, আচ্ছা আমার এটা কাজ করছে না, ওটা আবার মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করা দরকার পড়ে। যেমন আমি টিসিপির রিভার্স পেলোড দিলাম, রিভার্স টিসিপি সামথিং এরকম দিলাম, কিন্তু কানেকশন আসতে দিচ্ছে না, ক্লোজ করে দিচ্ছে বা কানেকশন হচ্ছে না, এক্সপ্লয়েট সাকসেসফুল হচ্ছে না। সেক্ষেত্রে ওই প্রোটোকলটা পাল্টে অন্য কিছু, সাপোজ টিসিপিতে হচ্ছে না, আপনি রিভার্স আন্ডারস্কোর কি বলে আরপিসি নামের একটা প্যারেন্ট ফর এক্সাম্পল, ওইটা দিয়ে চেষ্টা করতে পারে, কয়েকটা এক্সপেরিমেন্ট করে দেখা লাগতে পারে। যাচ্ছে এইটা যেহেতু কানেকশন, কারণ সব এনভায়রনমেন্টে একরকম হয় না, সব জায়গায় একরকমের কানেক্টিভিটির ব্যবস্থা থাকে না। ওকে, জি। ইনিশিয়ালি। ওই দিন হ্যাঁ, বল। ওই দিন হয়েছিল কি মানে 6-7টা মেবি পোর্ট ওপেন পাইছিলাম, তার মধ্যে একটাতে এমএসআর পিসি নামে একটা সার্ভিস চালু ছিল, আর গুলো সব আননোন সার্ভিস। তো ওই সার্ভিসটার জন্য একটা মানে মেটাস্প্লয়েডে ওরাই সাজেশন করে দিছে একটা এক্সপ্লয়েট। তো ওই এক্সপ্লয়েটটা যখন ইউজ করলাম, করার পরে শো পেলোড যখন কমান্ডটা দিলাম, তখন কমান্ড নট ফাউন্ডেড আসতেছিল। দেন ওই রিলেটেড কোনো পেলোডও ওইভাবে খুঁজে পাই না, এই প্রবলেমের জন্য আর কি বললাম। না, কিছু মডিউল আছে ওর সাথে আসলে পেলোড যায় না।
আহ, মডিউলটাই এমন যে ওর ওর সাথে পেলোড ব্যবহার করা যায় না। আহ, ওকে, নট জি স্যার। ফাউন্ড দেখাচ্ছে মানে ওই ওই মডিউলের সাথে পেলোড দেয় না, অন্য এক্সপ্লয়েটের মডিউল দিয়ে চেষ্টা করা যেতে পারে। আমি বলতেছি যে হচ্ছে ওই দিন যে মানে আমি যেটা ফেস করছি যে মেটাস্প্লয়েড নিজে একটা এক্সপ্লয়েড আমাকে সাজেশন করছে, তো আমি কি ওই এক্সপ্লয়েড ইউজ করে কি ওই রিলেটেড আরো এক্সপ্লয়েডের সন্ধান পাবো কোনোভাবে, মানে এটা পসিবল? মেটা এক্সপ্লয়েট মূলত ও যে আমরা যেরকম ম্যানুয়ালি ইনফরমেশন বের করছি হ্যাঁ, ওইটার বেসিসে একটা এক্সপ্লয়েট আইডিয়া করছি যে আচ্ছা এই তথ্যের বিপরীতে এমন উইকনেস আছে, এই এক্সপ্লয়েট ব্যবহার করা। মেটা এক্সপ্লয়েটও সেম প্যাটার্নে সাজেস্ট করছে, যার কারণে এটা আসলে মানে আনসার্টেইনিটির জায়গা থাকতে পারে যে আচ্ছা আদৌ কাজ করবে কি করবে না, একটা বিষয় আছে। ওকে, এজন্য শুধু ওর উপর রিলাই না করে মানে আরো এনুমারেট করে যে যে ইনফরমেশন পেয়েছেন ওইগুলোর উপরে রিলাই করলে বেটার হয়। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। স্যার আমার হচ্ছে এক্সপ্লয়েট কমপ্লিট দেখাচ্ছে কিন্তু বাট নো সেশন ওয়াজ ক্রিয়েট দেখাচ্ছে, স্যার এই বিষয়টা যদি একটু বলতেন, স্যার। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয়, হ্যাঁ এক্সপ্লয়েট ঠিক হয়েছে কিন্তু পেলোডের অংশটা সে কাজ করেনি, ওর জন্য কানেকশন তৈরি হয়নি। আবার মাঝে মধ্যে এমন হয় যে কানেক্টিভিটির কোনো ইস্যু হচ্ছে, বা মাঝে মধ্যে মানে ওই এক্সপ্লয়েটটাকে 2-3 বার রান করা লাগতে পারে। দেখা যাচ্ছে প্রথমবারে মানে সব ঠিক আছে, আপনার নেটওয়ার্কও ঠিক আছে, পেলোডও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই কানেকশনটা তৈরি হচ্ছে না। দেখা যায় প্রথমবার দিল যে নো সেশন ক্রিয়েটেড দেখাচ্ছে, কন্ট্রোল C চেপে ওটা ক্লোজ করে এবার আবার এক্সপ্লয়টটা রান দিলেন, মাঝে মধ্যে মাল্টিপল টাইম দেয়াতে ফিক্স হয়ে যায়। আরেকটা প্রবলেম একজনের না দুজনের দেখেছিলাম, ওই ট্রাই হ্যাকমির আপনাদের ব্যাচে বা অন্য ব্যাচে মনে হয়, যাই হোক এই মানে VPN ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেস দেয়, এল হোস্টের জায়গায় ওই আইপি অ্যাড্রেসটা দেয়নি, যার কারণে ট্রাই হ্যাকমি নেটওয়ার্কে আছি তো, তো যার কারণে ওই কানেকশন যা আসবে ওটা ঠিকভাবে আসে না এক্সপ্লয়েট হয়ে, এর জন্য সেশন ক্রিয়েট করতে পারছিল না মেটাস্প্লয়েট। যাই হোক, আবার আরো একটা বড় রিজন হয়, কয়েকজন দেখলাম এই ক্লাসে আইস ক্যাস্ট, এটা দেখিয়েছিলাম কয়েকজন এক্সামে ওই আইস ক্যাস্ট রান করার চেষ্টা করেছে, তো যেটা আপনার উইকনেস না, যে উইকনেসটা ওখানে নেই, সেই এক্সপ্লয়েট রান করলে ওরকম আউটপুটই দেখাবে যে এক্সপ্লয়েট কমপ্লিটেড বা এক্সিকিউট হয়ে যায়, সেশন ক্রিয়েট হয়নি, কারণ কি হবে ওই উইকনেসটা তো ওর নাই, তো এই মডিউল রান করলে তো সেটা অ্যাকচুয়ালি কাজ করবে না। স্যার এই উইকনেসটা বুঝতে কিভাবে বুঝবো একটু যদি সংক্ষেপে বলতেন আপনি। বুঝিনি। এই যে উইকনেসটা, এই যে আইস কাস্টের কথা বলতেছিলেন ওটা আমিও করছি। আহ, তো এই উইকনেসটা আসলে আমাদের টার্গেটে কি উইকনেস আছে সেটা কিভাবে বুঝবো, এটা যদি একটু আলাপ করতেন আচ্ছা আরেকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্মালি যেটা হয় ওই যে আমরা এনুমারেশন ফেজে বিভিন্ন তথ্য পাচ্ছিলাম না, যে ওর এই পোর্টে অমুক সার্ভিস রান হচ্ছে, অমুক সফটওয়্যার রান হচ্ছে, অমুক অ্যাপ্লিকেশন Yes. রান হচ্ছে, কোনোটা ভার্সনের তথ্য পাওয়া যায়। হুম, তো ওই এনুমারেশন ফেজে যে ভার্সনের তথ্যগুলো পাচ্ছেন, সার্ভিসের তথ্যগুলো পাচ্ছেন, ওই সরাসরি ওই নাম লিখে আপনি যদি সার্চ দেন যে অমুক সার্ভিস রান হচ্ছে, মনে করুন XYZ সার্ভিস, এইটা রিলেটেড কোনো এক্সপ্লয়েট আছে কিনা, ওকে সার্চ দিলে দেখবেন অনেকটা কাছাকাছি বা কখনো কখনো হুবহু ওই উইকনেসেরই এক্সপ্লয়েট অনলাইনে খুঁজে পাওয়া যায়। ওকে, ওই যে আইডিয়া পাচ্ছি যে আচ্ছা XYZ এক্সপ্লয়েট লিখে সার্চ করলাম, এর বিপরীতে এরকম 3টা এক্সপ্লয়েটের নাম ফর এক্সাম্পল আপনি খুঁজে পেয়েছেন, 3টা এক্সপ্লয়েট আছে, তো কোনটা আপনার টার্গেটের সাথে বেশি কাছাকাছি দেয়। যেমন একটা এক্সপ্লয়েট হয়তো পেলেন উইন্ডোজের, এখন আপনার টার্গেট হচ্ছে লিনাক্স, সেখানে তো উইন্ডোজ রান করতে পারবেন না, তো কি হচ্ছে 3টা নাম থেকে একটা নাম মুছে দিলেন, বাকি থাকলো 2টা। এবার এই 2টা নিয়ে চেষ্টা করলেন, আচ্ছা 2টাই রান করলেন,
অসুবিধা কোথায়। দেখলে যে কোনটায় আপনার কানেকশন আসে, দেখা যাচ্ছে যে ওই XYZ সার্ভিসের জন্য প্রথম এক্সপ্লয়েটে কাজ করেনি, সেশন ক্রিয়েট হচ্ছে না, কিন্তু সেকেন্ড এক্সপ্লয়েটে কাজ করছে। ওকে, একটু কি বলে, সার্চ প্লাস একটু এক্সপেরিমেন্ট করলে আপনি খুঁজে পাবেন যে কোন এক্সপ্লয়েটটা আমাদের জন্য এই মুহূর্তে কার্যকরী বা পারফেক্ট। স্যার এটা করছিলাম, প্রতিবারই এটা করছি। ওই যে সার্ভিসের নামটা কপি করে গুগলে যে সিভিই দিয়ে আর কি সার্চ করছিলাম। কিন্তু আপনি হচ্ছে যে ক্লাসে যেরকম দেখাইছিলেন, আপনি হচ্ছে আইসকাস্টটা দিয়ে যে সার্চ করছিলেন সিভি আছে কিনা, সেখানে একটা প্রথম যে লিঙ্কটা আসছিল ওটার নাম ছিল লোকেশন, এবং সেখানে দেখাচ্ছিল যে আইসকাস্ট ওপেন আছে। কিন্তু আমি যতবারই সার্চ করছি আহ যে ইন্টারফেস আসছে, ইন্টারফেস গুলো আমি আসলে বুঝতে পারি। আচ্ছা, একটু অন্যরকম ইন্টারফেসের ইন্টারফেস নাম, আসছিল আসলে। হ্যাঁ ইন্টারফেসের নাম অন্যরকম আসলে প্রথমত একটা কাজ করতে পারেন যে যেই টুলস বা টেকনিক ব্যবহার করে স্ক্যান দিচ্ছেন, ফর এক্সাম্পল এনম্যাপ ব্যবহার করে স্ক্যান দিচ্ছেন, ওর টেকনিক গুলো একটু পাল্টে দেখতে পারেন। হতে পারে এনম্যাপের রুমটা করার সময় খেয়াল আছে আশা করি যে টাইমিং এর একটা অপশন ছিল -T দিয়ে কত দ্রুত সে স্ক্যান করবে। ফর এক্সাম্পল আপনি সময়টা একটু কমিয়ে দিয়ে দেখতে পারেন যে আচ্ছা, হয়তো দ্রুত স্ক্যানের জন্য তার মানে রেসপন্সটা ঠিক মতো আসছে না। এটা একটা ওয়ে যে আমি যেই মাধ্যমে স্ক্যান করছি সেইখানে কিছু কম বেশি বা পাল্টে দেখি, সেইখানে কোনো আলাদা স্ক্রিপ্ট রান করে দেখি কিছু হয় কিনা। আচ্ছা, তো এর বেসিসে দেখবেন আপনার এনুমারেশন করে পাওয়া যে ইনফরমেশন, আগে যে পোর্ট দেখাচ্ছিল, যে সার্ভিস দেখাচ্ছিল, হ্যাঁ, এইখানে তথ্যের কোনো তারতম্য হতে পারে। হয়তো আগে যেটা দেখাচ্ছিল না এখন আরেকটু এক্সট্রা এডিশনাল কোনো ইনফরমেশন দেখাচ্ছে। সেকেন্ডলি আরেকটা যেটা কাজ করতে পারেন, এই যে যখন সার্চ করছেন, হয়তো মাঝে মধ্যে আমরা অনেক সময় কিছু পোর্ট বা কিছু সার্ভিসকে ওভারলুক করে যাই, যে আচ্ছা এই পোর্টটা হয়তো, কারণ মনে করুন 10টা পোর্ট ওপেন বা 7-8টা পোর্ট ওপেন, হয়তো আপনি একই রকম দেখে বা কোনো কারণে কোনো ইনফরমেশন অনেক সময় হয় আমরা ওভারলুক করে যেতে পারি। তো আরেকবার ওই এনুমারেশনে প্রাপ্ত ইনফরমেশন গুলোকে আরেকবার যাচাই করে দেখতে পারেন যে আচ্ছা আমি কোনো কিছু বাদ দিয়ে গেলাম কিনা, আর কোনোটার বিপরীতে কোনো এক্সপ্লয়েট বা কোনো উইকনেসের ইনফরমেশন পাওয়া যায় কিনা। ওকে। স্যার, এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি কি আরেকবার দেখানোর কোনো সুযোগ বা সুবিধা পাওয়া যাবে? আচ্ছা, ওই যে লাস্ট যেদিন সিস্টেম অ্যাক্সেসে ক্লাসটা নিয়েছিলাম, ওকে, জি। এই আপনাদের যে হ্যাকিং এর যে এক্সামটা হলো, ওটাতে হ্যাঁ। সেম প্রসিডিউর, একদম হুবহু আইস ক্যাস্টের মতোই প্রসিডিউর, খালি এক্সপ্লয়েটটা ভিন্ন ছিল। ওকে, জি। এখানে একই প্রসিডিউর, একই রকম এল হোস্ট আর হোস্ট এগুলো সেট আপ করে জাস্ট রান করা, কানেকশন চলে আসে, নাথিং এলস, খালি এক্সপ্লয়েটের বা মডিউলের নামটা ভিন্ন ছিল। ওকে, এখন সব জি পুরোটাই স্যার, হুবহু। সেটাই বলছি যে আমি তো হ্যাঁ, ইন্টারফেস গুলো আলাদা পাওয়াতে আমি হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারিনি, এর জন্য আর কি শেষমেশ আইস কাজ দিয়ে দিয়ে দিচ্ছি। এই জন্য বলছিলাম যে ইন্টারফেসের ব্যাপারগুলো যদি একটু আপনি প্র্যাকটিক্যালি দেখায়। ধরুন এখন একটা আইস কাস্ট আপনি সিভি দিয়ে সার্চ করে বা অন্য কোনো কিছু একটা সিভি দিয়ে সার্চ করে যদি একটু দেখাতেন, যে ব্যাপারটা আপনি মানে ওই সার্চ করার ব্যাপারটা যেভাবে বললেন আর কি, ওইটা যদি আপনি একটু প্র্যাকটিক্যালি দেখান তাহলে হয়তো বুঝতে আরো কিছু সুবিধা হবে। আমি আচ্ছা, এক্সেস নিতে বলতেছি না। আচ্ছা, আচ্ছা, ওই ক্লাসের রেকর্ডটা আবার দেখুন, কেমন সিস্টেম জি হ্যাকিং এর স্যার, আমি রেকর্ডটা ক্লাসটা। রেকর্ডটা চালু করে দিয়েই, আমি পিসিতে রেকর্ডটা চালু করে দিয়ে পরীক্ষা দিতে বসছিলাম। আচ্ছা, আচ্ছা, ও তো রেকর্ড গুলো আরো দেখুন, ট্রাই হ্যাকমির বেশ কয়েকটা রুম আরো সলভ করুন। ওকে, আপনার যেটা কনফিউশন, এটা আসছে আসলে ল্যাক অফ প্র্যাকটিসের কারণে, যে ভিন্ন না স্যার, এই এনভায়রনমেন্ট দেখে প্র্যাকটিসের অভ্যস্ত অবশ্যই ল্যাগ না, আছে আমার। মানে ভিন্ন জি স্যার। এনভায়রনমেন্ট দেখে অভ্যস্ত না, যে হঠাৎ অন্যরকম আউটপুট আসলে তখন কিভাবে চিন্তা করব, কিভাবে আমি অন্য কিছু, মানে একটা অন্যরকম পরিস্থিতি আমি কিভাবে সামাল দিব, একটু অপরিচিত পরিবেশ এজন্য মনে হচ্ছে। ওকে, আমি যে ফর্মুলা গুলো বললাম, ফর্মুলা এরকমই, কিন্তু ওই
প্র্যাকটিস না থাকার কারণে একটু কনফিউজড লাগছে আপনার কাছে। ওকে, একটু কয়েকটা জি স্যার, হতে পারে। রুম আরো সলভের চেষ্টা করো। জি স্যার। ওকে, না মেটাস্প্লয়েটের আউটসাইডে যে এক্সপ্লয়েট গুলো থাকে, ওটা সরাসরি মেটাস্প্লয়েট মডিউল আকারে আমরা রান করতে পারবো না। ওদেরকে আলাদা করে, ও যেই ল্যাঙ্গুয়েজের লেখা, অধিকাংশ এক্সপ্লয়েটই দেখা যায় পাইথনে লেখা থাকে, তো ওকে পাইথন কোড আকারেই রান করতে হবে। তবে মেটাস্প্লয়েটের একটা মডিউল আছে, ওর নাম হচ্ছে মাল্টি স্ল্যাশ হ্যান্ডেল। ওকে, মেটাস্প্লয়েটের ও হচ্ছে রিভার্স যে কানেকশন গুলো আসে, ওই কানেকশন ধরার জন্য ওকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি অন্য কোনো জায়গায় কোনো একটা এক্সপ্লয়েট পেলেন আউটসাইড, একটা পাইথন প্রোগ্রাম আকারে সেটা আছে, সেটা রান দিলেন, আর লোকালি ওই কানেকশন ধরার জন্য মাল্টি হ্যান্ডেলারকে রান করে রাখবেন। তো এখানে এল হোস্ট এল পোর্ট সেট আপ করে দেওয়া লাগে। তো রিমোট পিসিতে কানেকশন তৈরি হলে সরাসরি মেটাস্প্লয়েটে কানেকশনটা ধরা পড়বে, এখানে রিভার্স কানেকশনটা চলে আসবে। আরেকটা টুলস আছে নেট ক্যাট। মানে একদমই যদি চান যে না আমি আর মেটাস্প্লয়েট ব্যবহারই করব না, তাও পারেন। নেট ক্যাট, নেট ক্যাটও সেম কাজ করতে পারে, অবশ্যই মেটাস্প্লয়েটের মতো ওর এত সুন্দর না ইন্টারফেস। যেটা করে যে আমি নেট ক্যাটে যদি যেরকম বলে দিতে পারি যে নেট ক্যাট তুমি আমার কম্পিউটারে অমুক পোর্টে লিসেন করতে থাকো, হ্যাঁ, এটারও চিট শিট পাবে, নো টেনশন। -lvnp বলে একটা পোর্ট বলে দিলে ওই পোর্টে সে মানে বসে লিসেন করে বসে থাকে। এটা তো আমার লোকাল পিসিতে। তো আমি এক্সট্রা বাইরের কোনো এক্সপ্লয়েট যদি রান করি, তাকে আলাদা প্রোগ্রাম হিসেবে রান করব, এবং সে যে কানেকশন এনে দিবে সেইটা ধরার জন্য নেটক্যাটকে ব্যবহার করতে পারি, নেটক্যাট অথবা মেটাস্প্লয়েটের মাল্টি হ্যান্ডেলার। ওকে, আমরা আমাদের আলোচনায় আসি আবার। ওয়েব হ্যাকিং নিয়ে বলছিলাম। তো ওয়েব হ্যাকিং এর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে যে আমাদের কিছু কনসেপ্টের একটু ভিন্নতা আছে, মেথোডোলজি টেকনিকের ভিন্নতা আছে। এই যে ওয়েব হ্যাকিং, ওয়েব সিকিউরিটি টেস্টিং, এইটার উপর বেস করে আরেকটা অপরচুনিটির ফিল্ড আমাদের তৈরি হয়ে আছে, এটাকে বলে বাগ বাউন্টি হান্টিং। ওকে, এটাও মূলত অ্যাপ্লিকেশন সিকিউরিটি যেটা আছে এটার উপর বেস করে দাঁড়ানো একটা মার্কেট প্লেসের মতো বলতে পারেন। তবে এখানে অ্যাপ্রোচটা ভিন্ন, এখানে মাইন্ডসেটটা ভিন্ন। ওকে, তো মূলত আজকে আমি আপনাদের এই বাগ হান্টিং এর কনসেপ্টের সাথে পরিচিত করব, যে আসলে জিনিসটা কেন বোঝা দরকার, কেন জানা দরকার, এবং কি কি আজকে, আচ্ছা আর কি কি দেখবো, বাগ বাউন্টির কিছু প্ল্যাটফর্মের সাথে পরিচিতি। কারণ আহ, আচ্ছা ফার্স্টে বেবি কিছু কনসেপ্টের কথা বলবো, এরপরে প্ল্যাটফর্মে যাব, আর মূলত তাদের যে রুলস রেগুলেশন, যেটা মূলত আমাদের কাজে লাগবে বাগ হান্টিং এর ক্ষেত্রে, যে পলিসিটা, এটা নিয়ে আলোচনা করব। ওকে, এটা বোঝাটা খুব দরকার, অনেকেই এই জায়গাতে ওভারলুক করে যায় এবং ভালো করতে পারেন, অনেক কিছু মিসকনসেপশন আর তৈরি হয়। ওকে,
এখন বাগ হান্টিং এর কনসেপ্টটা কেন দরকার? এমনিতে আমাদের যে মার্কেট প্লেস গুলো আছে, এটা অবশ্যই একটা কাজের ফিল্ড বা কাজের ক্ষেত্র। আহ, ওইখানের অ্যাপ্রোচটা কেমন, যে ওখানে গিগ বা প্রজেক্ট বেসিসে, মানে ক্লায়েন্ট এইদার প্রজেক্ট বা গিগের, আপনার গিগ দেখে আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, অথবা সে কোনো আপওয়ার্কে যেরকম প্রজেক্ট আকারে দিয়ে রাখে, পোস্ট করে, ফেসবুকের মতো পোস্ট করে, মানুষ গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে থাকে। ওকে, তো কি হচ্ছে সেখানে নেগোসিয়েশন, তারপরে ফিক্সড, কি বলে আপনার পেমেন্ট, যে আমার এতটুক কাজ, এতটুক প্রজেক্ট, $200 তোমার পেমেন্ট, ফর এক্সাম্পল, এই পর্যন্তই। ওকে, এবং সেখানে কম্পিটিশন অবশ্যই আছে। আপনার কাজের টেকনিক, অ্যাপ্রোচ, বেশ কোনো জিনিসপত্র ভ্যারি করে, ডিপেন্ড করে। বাগ হান্টিং এর অ্যাপ্রোচটা একটু ভিন্ন। ভিন্ন কেন? এখানে আপনার নিজে ক্লায়েন্টকে কনভিন্স করার কোনো কিছু দরকার নেই আপাতত। যেমন একটা সাইটে যদি যাই, হ্যাকার, মানে এরকম এখন অনেক বাগ হান্টিং এর প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, 10-12টা ভালো ভালো বাগ বাউন্টি, বাগ হান্টিং। ওকে, কোম্পানি আরো 20টা অনেক অনেক বাগ হান্টিং এর প্ল্যাটফর্ম আপনি পাবেন, যে কোনো একটা গিয়ে বা মাল্টিপোর্টেও আপনি কাজ করতে পারেন। আমি বোঝানোর সুবিধাতে একটা অন করলাম জাস্ট। এবং এখানে অ্যাকাউন্ট খোলাতেও খুব বেশি কমপ্লেক্সিটির কিছু নেই। যেটা হয় যে আপনি জানবেন একটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই চলে। এবং মার্কেট প্লেসে যেরকম যে আপনার নিজের নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, আপনার আপনার এনআইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপওয়ার্কের প্রোফাইল, সব নাম টাম সবকিছু একরকম হতে হবে, সেম থাকতে হবে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না বা ইস্যু করবে। এখানে সেরকম কিছু নেই, যাই। ওকে, তো আমি যদি ক্যাপিটাল 1-এ যদি যাই, সেই ডিটেলস, এখানে কি হচ্ছে, অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিটেইলস দিয়েই রেখে দিয়েছে। হ্যাঁ, যে পলিসির বিষয়টাতে আসছে একটু পরেই। পলিসি, তারা কোনটা কি অ্যাকসেপ্ট করবে না করবে এগুলোর বিষয়ে লেখা, এবং ইন ডিটেইলস সবকিছু দিয়ে রেখেছে, এবং ওপেন হওয়ার জন্য, ওপেন, যে কেউ চাইলে যখন খুশি গিয়ে কাজ করা শুরু করতে পারে। এবং এখানে কোনো টাইম রেস্ট্রিকশন নেই, বাজেট রেস্ট্রিকশন নেই। Okay, তাদের সুবিধা হচ্ছে তাদের মাসে মাসে এমপ্লয়ীদের বেতন দেওয়া লাগছে না। আপনার সুবিধা হচ্ছে আপনি আপনার ফ্রি টাইমে হান্টিং এর কাজ করে দেখা যাচ্ছে যে ভ্যালিড কিছু বাগ খুঁজে পেতে পারেন বা খুঁজে বের করতে পারেন। আচ্ছা, তো এখানে অ্যাপ্রোচটা একটু ভিন্ন হওয়ার কারণে আহ, এটাকে কি বলে, এটা ওপেন টার্গেট, যার কারণে এখানে অপরচুনিটির জায়গাটা বেশি। ওকে, আচ্ছা। এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে আপনার স্কিলটা গ্রো করার জন্য বাগ হান্টিংটা খুবই চমৎকার একটা অ্যাপ্রোচ। অ্যাপ্লিকেশন সিকিউরিটির বিভিন্ন বিষয় জানা, অ্যাপ্লাই করা। আমরা এতদিন সিস্টেম হ্যাকিং এর এক্সামে দেখেছেন, প্র্যাকটিসের সময় যে আপনাদের কি হচ্ছে, ট্রাই হ্যাকমিতে ল্যাব দিয়ে বোঝা লাগছে বা করা লাগছে, সব হ্যাক করতে পারছি না। ওয়েব হ্যাকিং এর ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে আপনার সবসময় ল্যাবে কি বলে লিমিটেড থাকার দরকার নেই, এগুলো লিগাল। হ্যাঁ, যেখানে যে একটা সাইট রয়েছে, তার যে টার্গেট গুলো, মানে তাদের যে অ্যাসেট গুলো এখানে দেয়, আপনার জন্য উন্মুক্ত। আপনি যে নিজের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন সিকিউরিটির কনসেপ্ট নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। ওকে, অবশ্যই ল্যাব এনভায়রনমেন্টও দরকার, ওটার আলোচনায় পরে যাব। অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্কিলের জন্য, স্কিল জানা, বোঝা, ইমপ্লিমেন্ট করা, সব দিকের জন্যই বাগ হান্টিংটা একটা ভালো প্ল্যাটফর্ম। আর আরো আরেকটা বিষয় হয় বাগ হান্টিং এর, এখান থেকে যে স্কিলটা হচ্ছে, এটা আপনার জন্য
পরবর্তীতে ভিন্নভাবে অন্য নতুন নতুন অপরচুনিটি তৈরি করে দিবে। বিভিন্ন প্রতিষ্ঠানে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে হায়ার করার ক্ষেত্রে অনেকেই দেখতে চায় যে আপনার এইরকম অভিজ্ঞতা আছে কিনা, এরকম কাজ করার অভিজ্ঞতা আছে কিনা। ওকে, আচ্ছা, যাই হোক, ভেরিয়াস পারপাস। এবং আরেকটা বিষয় হচ্ছে বাউন্টি। অনেকেই মোটিভেশন পায় না কাজকর্ম করার ক্ষেত্রে, তাদের জন্য মোটিভেশন হচ্ছে বাউন্টি। কেউ কেউ এখানে সরাসরি ডলার আপনাকে রিওয়ার্ড দিয়ে থাকে, কেউ কেউ কোনো গিফট দিয়ে থাকে, আবার কেউ কেউ আপনাকে কোনো সার্টিফিকেট অথবা তাদের ওয়েবসাইটে আপনার নাম হল অফ ফেম এরকম দিয়ে থাকে। এক একটা এক এক রকম ব্যবস্থা, কিন্তু কিছু রিওয়ার্ডের ব্যবস্থা আছে। আপনি যখন ভ্যালিড বাগ খুঁজে পাচ্ছেন, বিপরীতে আপনি একটা রিওয়ার্ডের সম্ভাবনা থাকে। যাই হোক, তো ভেরিয়াস পারপাসে আমরা জানবো বাগ হান্টিং নিয়ে। তো ফার্স্টে কনসেপ্টে যাই, কিছু বেসিক কনসেপ্ট বোঝা দরকার, কাজে লাগে কনসেপ্ট গুলো, বেশ কাজে লাগে। আমি যদি ব্যাকে আসি, এখানে দেখুন তিন ধরনের প্রোগ্রামের কথা বলছে: বিবিপি, ভিডিপি আর প্রাইভেট। অধিকাংশ প্ল্যাটফর্মেই এরকম একটা অ্যাপ্রোচ। বিবিপি যেটা, এটা মূলত বাগ বাউন্টি বলতে আমরা যেটা বুঝে থাকি। ওকে, বাগ বাউন্টির এবং এই এই ধরনের প্রোগ্রাম, অর্থাৎ আপনার যারা বিবিপি, যদি এখানে ফিল্টার করি, ওই যে কে হেলথ আছে, তারপরে আহ কি নাম, প্লেটিকা আছে। তো কে হেলথ কি করছে, তাদের অ্যাসেট গুলো এখানে লিস্ট করে রেখেছে। আপনি যদি এই অ্যাসেটের ভিতরে উইকনেস খুঁজে পান, এর বিপরীতে তারা আপনাকে পে করবে। হুম, এবং বিভিন্ন রেঞ্জে এখানে তারা, যেমন ক্যাপিটাল ওয়ান বলে দিয়েছে 250 থেকে 5,000 ডলার, খুব ক্রিটিক্যাল হলে 5,000, মিনিমাম বা ছোটখাটো উইকনেস হলেও 250 ওর মধ্যে এরকম রেঞ্জে তারা পে করবে, এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে। পেমেন্ট। আর যেটা হচ্ছে ভিডিপি, ভিডিপি ভালনারেবিলিটি ডিসক্লোজার প্রোগ্রাম, এইটা মূলত